হ্যালো বন্ধুরা, আমি রুমা। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলব সেটা আমার শ্বশুরমশাইকে নিয়ে। আমার স্বামীর নাম জাকিরুল। আমরা 5 বছর প্রেম করার পর বিয়ে করি। বিয়ের পর থেকেই আমাদের সংসারটা ছিল স্বপ্নের মতো। সে আমাকে খুব ভালোবাসে। আমার ছোট বড় সব আবদারি মেনে নেয়। আমি নিজেও তার প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত আর ভালোবাসায় পূর্ণ ছিলাম। বিয়ের পর প্রথম কয়েকটা মাস কেটে যায় যেন চোখের পলকে। শ্বশুরবাড়ির মানুষগুলো প্রথম দিকে খুব আন্তরিক এবং ভালো ব্যবহার করতেন। আমার শ্বশুর ইয়াসিরুল সাহেব একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বয়সের ভার থাকলেও তিনি বেশ সচল এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। আমার শাশুড়ি অনেক আগেই মারা গেছেন, তাই শ্বশুরমশাই একা থাকেন। সংসারের বড় সদস্য হিসেবে তিনি পরিবারের প্রতি খুব যত্নবান। প্রথম দিকে তার আচরণ ছিল ঠিক এক বাবার মতো। আমি তাকে সম্মান করতাম এবং যতদূর পারতাম তাকে সাহায্য করতাম। তবে বিয়ের কিছুদিন পর থেকেই আমি কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করতে শুরু করি। আমার স্বামীর অফিসের কাজের কারণে সে প্রায় বাইরে থাকত। আর সেই সময় শ্বশুরমশাই প্রায়শই নানা অজুহাতে আমার আশেপাশে থাকতেন। প্রথমে ভেবেছিলাম হয়তো দিনেই নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে আমার সঙ্গে কথা বলতে চান, কিন্তু ধীরে ধীরে তার দৃষ্টিভঙ্গিতে কিছু অস্বস্তিকর বার্তা অনুভব করতে থাকি। একদিন দুপুরবেলা রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি শ্বশুরমশাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। তার চোখে একরকম গভীর দৃষ্টি, যেটা সাধারণ বাবার চোখে হয় না। আমি কিছুটা বিচলিত হয়ে পড়ি, কিন্তু কিছু বলি না। তিনি হাসি মুখে বললেন, রুমা, তোমার হাতের রান্না বেশ ভালো হয়। তুমি যেন আমার ছেলের চেয়েও বেশি যত্নশীলা। কথাটা হয়তো সাধারণ, কিন্তু তার বলার ভঙ্গি যেন ভিন্ন এক ইঙ্গিত দিচ্ছিল। এরপর এমন অনেকবার হয়েছে যখন তিনি অসুস্থতার অজুহাতে আমাকে পাশে বসিয়ে হাত বা পা মালিশ করে দেওয়ার কথা বলেন। আমি একজন বউ হিসেবে তাকে অসম্মান করতে চাইনি, কিন্তু তার এই অনুরোধগুলো ক্রমশ আমাকে দ্বিধার মধ্যে ফেলে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এটি নিছকি একজন বয়স্ক মানুষের শারীরিক আরাম চাওয়া, নাকি এর পেছনে আছে অন্য কোনো উদ্দেশ্য। এই পরিস্থিতি আমাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলে দেয়া। আমি আমার স্বামীর কাছে সরাসরি কিছু বলতে পারছিলাম না, কারণ কোনো প্রমাণ ছাড়াই এসব বলা দাম্পত্য সম্পর্কে ভাঙন ধরাতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিই, নিজেই পরিস্থিতি বুঝে উঠবে এবং খুঁজে বের করব এই আচরণের পেছনে কি লুকিয়ে আছে। আমি বুঝে গিয়েছিলাম এই সংসারের আড়ালে লুকিয়ে আছে গভীর রহস্য, যার প্রাথমিক ইঙ্গিত মিলছে আমার শ্বশুরের চোখের ভাষায়। সেদিন সন্ধেবেলা বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল নানা প্রশ্ন। ইয়াসিরুল সাহেবের চোখে যে দৃষ্টিটা আমি বারবার অনুভব করছি, তা কি শুধুই আমার মনের ভুল, নাকি সত্যি তার চোখে কোনো ভিন্ন ভাষা লুকানো? নিজের মনকে শান্ত করতে চেষ্টা করছিলাম, কিন্তু ভেতরের অস্বস্তিজনক কিছুতেই পিছু ছাড়ছিল না। আমি নিশ্চিত ছিলাম কিছু একটা ঠিক নেই, কিন্তু সেটাকে প্রকাশ করার মতো যথেষ্ট যুক্তি তখন আমার হাতে ছিল না। এর ঠিক পরদিন রাতে হঠাৎই শ্বশুরমশাই হালকা কাশির শব্দে আমাকে ডাকলেন। বললেন, বুকটা ব্যথা করছে। আমি দ্রুত গিয়ে ওষুধ খেতে দিলাম, পানি এনে দিলাম। তিনি বললেন, তুমি বাসে থাকলে একরকম স্বস্তি লাগে রুমা। এই কথাটা এমনভাবে বললেন যেন কোনো রকম আবেগ লুকিয়ে আছে তাতে। আমি মাথা নিচু করে আসতে বললাম, আপনি বিশ্রাম নিন, আমি বাইরে আছি, দরকার হলে ডাকবেন। সেই রাতে আমি জানার পাশ থেকে অনেকক্ষণ তার ঘরের দিকে তাকিয়েছিলাম। কোনো অদ্ভুত আচরণ দেখা যায় কি না তা বুঝে নিতে চেয়েছিলাম। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিই এই অবস্থার পরিষ্কার ব্যাখ্যা পাওয়া দরকার। আমি একটা ছোট ডায়েরি বের করে লিখতে শুরু করি। প্রতিদিনের ঘটনাগুলো, কার সঙ্গে কি কথা হয়েছে, কে কখন কিভাবে আচরণ করেছে, এমনকি ছোট ছোট ঘটনাও। আমি চাইছিলাম যদি কখনো সত্যিই কিছু ঘটে, তাহলে অন্তত আমার কাছে একটা যুক্তিসঙ্গত হিসেব থাকবে। এই ডায়েরি ছিল যেন আমার ব্যক্তিগত অনুসন্ধানের হাতিয়ার। এরপর কয়েকদিন শ্বশুরমশাই বেশ স্বাভাবিক আচরণ করতে থাকেন। মনে হচ্ছিল হয়তো আমার চিন্তাগুলো অতিরঞ্জিত ছিল, কিন্তু এক সন্ধে একটা ঘটনা ঘটে যা আমাকে আবারও গভীরভাবে নাড়া দিয়ে যায়। আমি বসার ঘরে কিছু কাপড় ভাঁজ করছিলাম। তিনি এসে বললেন, তুমি এত যত্ন করে কাজ করো, দেখে ভালো লাগে। এমন একটা মেয়ে পেয়ে আমি গর্বিত। মুখে হাসি ছিল, কিন্তু তার চোখের চাহনি ছিল জিজ্ঞাসামা। আমি শান্তভাবে উত্তর দিলাম, আপনার প্রশংসা পেয়ে ভাল লাগছে, ধন্যবাদ। কিন্তু কথা বলতে বলতে তিনি হঠাৎ আমার হাতের কাপড়গুলো ছুঁয়ে দেখলেন আর বললেন, তোমার হাত খুব নরম মা। এই কথাটাও হয়তো সাধারণ, কিন্তু তার বলার ধরন ও মুহূর্তটা এমন ছিল যেন এর মাঝে কিছু অতিরিক্ত ইঙ্গিত লুকিয়ে আছে। আমি ভিতরে ভিতরে কাঁপতে লাগলাম।
কিন্তু বাইরের অভিব্যক্তিতে শান্ত থাকার চেষ্টা করলাম। শুধু বললাম, আমি রান্নাঘরে যাচ্ছি, রাতের রান্না শেষ করতে হবে। রান্নাঘরে গিয়ে আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই গল্পটা আজ শুধু আমার মনের কল্পনা নয়, সত্যিই কিছু একটা হচ্ছে। কিন্তু এই পর্যায়ে আমি চাইলেও কাউকে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। তাই সিদ্ধান্ত নিলাম এই রহস্য আরও ভালোভাবে বুঝে তবেই কোনো সিদ্ধান্ত নেব। কিন্তু এবার আর শুধু লেখালেখি নয়, আমি কিছু পর্যবেক্ষণমূলক কৌশল অবলম্বন করার পরিকল্পনা করতে শুরু করি। রাত গভীর হলে আমি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম, এই বাড়ির ছাদে থাকা সিসি ক্যামেরাগুলোকে এখনও কাজ করে। আর যদি আমি নিজের ঘরে একটা ছোট রেকর্ডার রাখি, তাও কি খুব বাড়াবাড়ি হবে? আমি বুঝতে পারছিলাম, সত্য খুঁজে বের করতে হলে নিজের নিরাপত্তা এবং বুদ্ধিমত্তা দুটোই একসাথে চালাতে হবে। সেদিন রাতেই আমি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই। আরও সময় নষ্ট করা যাবে না। আমার চারপাশে যা ঘটছে তা হয়তো এখনও অস্পষ্ট, কিন্তু যদি সময় মতো বুঝতে না পারি, তাহলে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সামনে চলে আসতে পারে। আমি ঠিক করলাম, আমার কৌশল হবে নিঃশব্দ পর্যবেক্ষণ। কারো সন্দেহ না জাগিয়ে আমি এমন কিছু করব যা আমাকে সত্যের আরও কাছে নিয়ে যাবে। পরদিন দুপুরে জাকিরুল অফিসে চলে গেলে আমি সুযোগ বুঝে পুরনো আলমারির পেছনে রাখা ছোট রেকর্ডিং ডিভাইসটা বের করলাম। এটা আগে আমার ছোট ভাই আমাকে দিয়েছিল ভয়েস নোট নেওয়ার জন্য। ডিভাইসটি অনেকটাই কলমের মতো দেখতে। আমি সেটা রান্নাঘরের কৌটার ভেতরে এমনভাবে রেখে দিলাম যেন সাধারণ চোখে ধরা না পরে। উদ্দেশ্য একটাই, কোনো অস্বাভাবিক কথা বা শব্দ রেকর্ড করা। এর পরের দিনগুলোতে আমি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। শ্বশুর মশাইয়ের সঙ্গে কথাবার্তায় ভদ্রতা বজায় রাখলাম, কিন্তু প্রতিটি শব্দ আর অভিব্যক্তি পর্যবেক্ষণ করতে লাগলাম খুব সতর্কভাবে। তিনি মাঝে মাঝে ভেতরে ঢুকে আমার কাজে সাহায্য করার অজুহাতে পাশে দাঁড়াতেন। এমনকি মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, তুমি সারাদিন একা কেমন থাকো? আমি মৃদু হেসে উত্তর দিতাম, ভালোই আছি, বই পড়ি, রান্না করি। একদিন বিকেলে আমি রান্নাঘরে রেকর্ডটি সরিয়ে এনে শুনতে শুরু করি। প্রথম দুদিন তেমন কিছু পাইনি, সাধারণ কথাবার্তা, রান্নার শব্দ আর কিছু অপ্রাসঙ্গিক আওয়াজ। কিন্তু তৃতীয় দিনের রেকর্ড একটি মুহূর্ত আমাকে থমকে দেয়া। সেখানে শ্বশুরমশাই নিজের ঘরে বসে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। কথার মধ্যে তিনি বলেন, বৌমা খুব ভদ্র আর শান্ত, কিন্তু মাঝে মাঝে এমন লাগে যেন তার ভেতরে কোনো শক্তি আছে যা টিনে রাখে। আমি ব্যাখ্যা করতে পারি না। এই কথা শোনার পর আমার শরীর শীতল হয়ে যায়। কেউ যদি আমাকে সম্মানের চোখে দেখে, তাহলে এমন অস্পষ্ট ইঙ্গিতপূর্ণ কথা বলার মানে থাকতে পারে। তবে এটাও ঠিক যে এই কথা এখনও কিছু স্পষ্টভাবে প্রমাণ হয় না। আমি বুঝলাম এটি কেবল শুরু। আসল সত্য জানতে হলে আমাকে আরও গভীরে যেতে হবে। পরবর্তী ধাপে আমি ভেবেছিলাম বাড়ির পুরনো ফাইলগুলো দেখব। আমার শাশুড়ির মৃত্যুর পর শ্বশুর মশাইয়ের আচরণ কেমন ছিল, বা পরিবারের অন্য সদস্যরা তাকে নিয়ে কী ভাবত, তা জানতে পারলে হয়তো অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে। এজন্য আমি দেবর ফাহিমের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিই। ফাহিম খুব সোজাসাপটা ছেলে, আমার উপর তার আস্থা আছে। আমি ভাবলাম, যদি একটু ঘুরিয়ে তাকে কিছু প্রশ্ন করা যায়, তবে সে কিছু না কিছু বলতেই পারে। সেদিন রাতের খাবারের পর ফাহিম যখন বারান্দায় বসেছিল, আমি কাছে গিয়ে বসি। হালকা কথার ফাঁকে জিজ্ঞেস করি, তোমার মা কি খুব ধর্মভক্ত ছিলেন? ফাহিম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, হ্যাঁ ভাবি, কিন্তু তার মৃত্যুর পর আব্বুর ব্যবহার অনেক বদলে গেছে। কিছুদিন একা একা অনেক কথা বলতেন, আর কারো সঙ্গে তেমন মিশতেন না। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, কিন্তু বুঝতে পারলাম আমার শ্বশুরের ভেতরেই হয়তো লুকিয়ে আছে অতীতের এমন কিছু গল্প যা বর্তমানকে অস্থির করে তুলেছে। সেদিন রাতে আমি নিজের ডায়েরিতে লিখে রাখলাম, সত্যকে খুঁজে পাওয়ার জন্য শুধু চোখ আর কান খোলা রাখলেই চলবে না, দরকার ধৈর্য আর প্রমাণ। আমি অপেক্ষা করব, কারণ আমি এখন শুধু একজন বউ নই, আমি একজন অনুসন্ধানকারীও বটে। রাত গভীর হতেই আমি আমার ছোট টেবিলের ড্রয়ারে রাখা ডায়েরিটা খুলে বসি। আজকের কথাগুলো লিখে রাখতে হবে, প্রতিটা দিন যেন এক একটা ধাঁধার মতো হয়ে দাঁড়াচ্ছে, আর আমি তার প্রতিটি টুকরো জোড়া দিয়ে একটা পূর্ণ চিত্র তৈরির চেষ্টা করছি। শ্বশুরমশাইয়ের ফোনালাপ, ফাহিমের ইঙ্গিতপূর্ণ কথাগুলো, আর তার নিজের ব্যবহার, সবকিছু মিলিয়ে আমি বুঝতে পারছিলাম এই মানুষটির ভেতর কিছু একটা চেপে বসে আছে, কিছু এমন যা তাকে শান্ত থাকতে দিচ্ছে না। পরদিন সকালে আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। এমন সময় শ্বশুরমশাই পাশে এসে দাঁড়ালেন। বললেন, আজকাল তো তোমাকে অনেক চিন্তিত মনে হয়। আমি হেসে বললাম, না, এমন কিছু না, শুধু একটু ঘুম ঠিকমতো হচ্ছে না।
তিনি মৃদু হেসে বললেন, তোমার চোখ বলে ভিন্ন কথা। কথাটার মধ্যে ছিল এক ধরনের দার্শনিকতা, যেন তিনি কিছু জানেন যা আমি জানি না। আমি কিছু বলিনি, শুধু মাথা নাড়লাম। সেদিন দুপুরে বাড়ির পুরনো স্টোর রুমে কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজতে গিয়েছিলাম। হঠাৎ একটা পুরনো কাঠের বাক্সের দিকে চোখ পড়ে যায়। খুলতেই দেখি সেখানে অনেক পুরনো চিঠি, ছবি আর নোটবুক রাখা। বেশিরভাগই আমার শাশুড়ির হাতে লেখা, তার ব্যক্তিগত জার্নাল। আমি খুব সাবধানে একটি খাতা তুলে নিলাম এবং পাশের ঘরে গিয়ে পড়তে শুরু করলাম। সেই ডায়েরির পাতাগুলোতে লেখা ছিল একজন স্ত্রীর একাকিত্ব, স্বামীর প্রতি দূরত্ব এবং ভালোবাসার অভাব নিয়ে লেখা কিছু সংবেদনশীল অনুভূতি। সবচেয়ে বেশি চোখে পড়ল একটি জায়গা যেখানে তিনি লিখেছেন, ইয়াসির দিনকে দিন বদলে যাচ্ছে। রাতে অস্থির হয়ে ওঠে, কিছু বলে না, কিন্তু তার চোখে আমি বুঝি তার ভেতরে কেউ আরেকজন হয়ে উঠছে। এই বাক্যটা আমার মনকে নাড়া দিয়ে যায়। তাহলে কি শ্বশুরমশাইয়ের ভেতরে অস্বাভাবিকতা আজকের নয়? তাহলে কি তিনি অনেক আগেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তার শাশুড়িকে একা করে দিয়েছিল? আমি দ্রুত আরও কিছু পৃষ্ঠা উল্টাই এবং দেখি কিছু চিকিৎসকের রিপোর্টের ফটোকপি একটাতে লেখা রয়েছে সাময়িক আচরণগত পরিবর্তন ও হতাশা, আর একটাতে একাকিত্ব থেকে সৃষ্ট মানসিক চাপ। তখন আমি বুঝে যাই, শ্বশুরমশাই হয়তো আজ যা করছেন বা বলছেন তার পেছনে লুকিয়ে থাকতে পারে দীর্ঘদিনের দুঃখ, একাকিত্ব ও মানসিক অবসাদ। এর মানে এই নয় যে তার সব আচরণ গ্রহণযোগ্য, কিন্তু এটুকু অন্তত বোঝা যায় তার মনোজগতে এমন কিছু চলছিল যার প্রতিফলন আমি আজ দেখতে পাচ্ছি। এই সত্যটা জানার পর আমি এক ধরনের সহানুভূতি অনুভব করি, কিন্তু একই সাথে নিজের নিরাপত্তার দিকেও খেয়াল রাখতে চাই। ভালোবাসার মানুষদের পাশে দাঁড়ানো যেমন দায়িত্ব, তেমনি নিজের সীমারেখা টানাটানিও জরুরি। সেদিন রাতে আমি ডায়েরিতে লিখলাম, কিছু আচরণের পেছনে থাকে অজানা বেদনার গল্প, কিন্তু সেই গল্প জানলেও নিজের সুরক্ষা ভুলে যাওয়া যায় না। আমি এখন জানি সত্যটা শুধু আমার নয়, পুরো পরিবারের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। রাত তা কেটে গেল এক অদ্ভুত চাপা অস্থিরতার মধ্যে। শাশুড়ির লেখা ডায়েরির পাতাগুলো শুধু অতীতের গল্পই নয়, যেন আমার বর্তমান জীবনের প্রতিধ্বনিও হয়ে উঠেছে। একজন মানুষের চোখের ভাষা, তার মনের অব্যক্ত যন্ত্রণাগুলো কতটা গভীর হতে পারে তা আমি এখন বুঝতে পারছি। কিন্তু একই সাথে মনে মনে প্রশ্ন করছিলাম, এই বোঝার পথ কি আমাকে নিরাপত্তা দেবে, নাকি আরও বিভ্রান্তির দিকে নিয়ে যাবে? পরদিন সকালে নাশতা করতে করতে আমি হঠাৎ এক সিদ্ধান্ত নিই। এই ভুল বোঝাবুঝি অথবা চাপা সংকেতের খেলায় আমি আর নিঃশব্দ দর্শক থাকব না। আমার শ্বশুর যদি সত্যি কোনো আবেগ বা মানসিক সংকটে থাকেন, তাহলে সেটা জানার অধিকার আমার আছে। আমি শান্তভাবে এই বিষয়ে মুখোমুখি হতে চাই। সোজাসাপটা না হলেও ঘুরিয়ে পেঁচিয়ে হলেও তাকে জানাতে হবে। আমি পরিবর্তন লক্ষ্য করেছি। সন্ধ্যায় আমি রান্নাঘরে বসে শ্বশুরমশাইয়ের জন্য এক কাপ চা তৈরি করছিলাম। চা দিয়ে তার ঘরে ঢুকতেই তিনি বললেন, আজ তুমি চুপচাপ দেখছি। আমি একটু হাসলাম। তারপর বললাম, মানুষ যখন অনেক কিছু বুঝতে শিখে তখন তার ভেতরের শব্দগুলো নীরব হয়ে যায়। তিনি খানিকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তুমি খুব সংবেদনশীল মেয়ে সায়রুমা। আমি একটু থেমে বললাম, আপনি কি কখনো কাউকে এমন কিছু বলতে চান যা বলা যায় না, কিংবা এমন কিছু অনুভব করেন যা কাউকে বোঝানো যায় না? এই প্রশ্নটা ছুড়ে দেওয়ার পেছনে ছিল আমার ভিতরের কৌতূহল, কিন্তু প্রশ্নের ভঙ্গিতে আমি কোনো অভিযোগ রাখিনি। তিনি গভীরভাবে আমার দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে ফেললেন। তারপর খুব ধীরে বললেন, মানুষ যখন অনেক হারায় তখন সে ভেতরে ভেঙে পড়ে, কিন্তু বাইরে সে ঠিকঠাক থাকার অভিনয় করে। আমি এই বয়সে এসেও একা, ভীষণ একা। কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল চাপা দুঃখ, কিন্তু কোনো অস্বাভাবিক আকাঙ্ক্ষা বা ইঙ্গিত ছিল না। তখনই বুঝতে পারি তার চোখে মাঝে মাঝে যে দৃষ্টিটা আমাকে অস্বস্তি দিত তা হয়তো নিছক নিঃসঙ্গতা আর নিজের দুর্বলতা ঢাকার ব্যর্থ চেষ্টা। আমি আস্তে করে বললাম, আপনার পাশে সবাই আছে। আপনি যদি মন খুলে কারো সঙ্গে কথা বলেন তাহলে হয়তো কিছুটা হালকা লাগবে। কখনো কখনো একা থাকার চেয়ে কারো সঙ্গে ভাগ করে নেওয়া ভালো। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়লেন। বুঝলাম কথা তার মনে গেঁথেছে। সেদিন রাতে আমি নিজের ঘরে এসে দীর্ঘদিন পর একটুখানি স্বস্তি অনুভব করি। যদিও রহস্য পুরোপুরি উদ্ঘাটিত হয়নি, তবু শ্বশুরের মুখোমুখি হওয়ার পর আমার নিজের মধ্যে সাহস ফিরে এসেছে। বুঝেছি কিছু সম্পর্কের গভীরে ঢুকলে সেখানে শুধু অন্ধকার নয়, থাকে আবেগ, ব্যর্থতা আর বোঝারও আকাঙ্ক্ষাও। রাতের ডায়েরিতে লিখলাম, আজ আমি একজন মানুষের নিঃসঙ্গতার গল্প শুনেছি, আর সেই গল্প আমাকে শিক্ষা দিয়েছে সব চাহনি কুইচ্ছার নয়। কিছু কিছু চাহনি সাহায্যর ভাষা হতে পারে।
তবে সেই সাহায্য করার পথে নিজের সীমারেখা বজায় রাখা সবচেয়ে বড় দায়িত্ব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি অনেকটা হালকা অনুভব করছিলাম। মনে হচ্ছিল গতকালের কথোপকথনের পর যেন আমার মনের মধ্যে জমে থাকা কুয়াশা একটু সরে গেছে। তবে সেটা পুরোপুরি না, কারণ অনুভূতির গভীরে এখনও রয়েছে সতর্কতার ছায়া। শ্বশুরমশাই তার নিঃসঙ্গতা ভাগ করে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি জানি এই গল্প এখানেই শেষ নয়। বাড়ির পরিবেশ গত কয়েকদিনের তুলনায় একটু শান্ত লাগছিল। আমার স্বামী জাকিরুলও আর ছুটিতে ছিল, তার সঙ্গে দুপুরবেলা একসাথে বসে খাওয়ার সময় মন ভালো লাগছিল। আমি লক্ষ্য করলাম শ্বশুর মশাই আজ কিছুটা নিশ্চুপ, যেন নিজের মধ্যে ডুবে আছেন। তিনি হয়তো নিজের কথাগুলো নিয়ে ভাবছেন কিংবা আমার প্রতিক্রিয়ায় কিছু শিখছেন। সেদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসে একটি বই পড়ছিলাম। এমন সময় ফাহিম এসে পাশে বসল। বলল, ভাবি, গত কদিন ধরে দেখছি আব্বু খুব চুপচাপ হয়ে গেছেন। তুমি কি কিছু বলেছ নাকি? আমি একটু হেসে বললাম, না, শুধু একটু মন খুলে কথা বলেছি। মনে হয় উনিও কিছুটা স্বস্তি পেয়েছেন। ফাহিম মাথা নাড়ল। তারপর বলল, আসলে মা যাওয়ার পর থেকে উনি কখনোই আর স্বাভাবিক ছিলেন না। তার কথাগুলো আমার হৃদয়ে আলোড়ন তোলে। একজন মানুষ যখন ভালোবাসার মানুষের শূন্যতায় দীর্ঘদিন একা থাকতে থাকে, তখন সে ভেতরে ভেঙে পড়ে। কিন্তু বাইরের মুখোশ পড়ে থাকে শ্বশুরমশাইয়ের আচরণ। হয়তো সেই ভাঙনের প্রতিফলন। তবে সেটা বোঝা মানে এই না যে সবকিছু মেনে নিতে হবে। সেই জায়গাটাই আমাকে ভাবিয়ে তোলে। আমি বুঝতে পারছিলাম এখন আমার করণীয় হলো সীমারেখাটা স্পষ্ট করে দেওয়া। সম্মান আর সহানুভূতির মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। পরের দিন সকালে নাশতা শেষে আমি তার সঙ্গে একা একবার কথা বলার সুযোগ নেই। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলি, আব্বু, আপনি আমার বড়দের মধ্যে একজন। আমি সবসময় চাই আপনি ভালো থাকুন, কিন্তু আমি চাই আমরা দুজনেই যেন আমাদের সম্পর্কটা আরও গঠনমূলক ও সীমাবদ্ধ রাখি। তিনি আমার দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ। তারপর মাথা নাড়লেন। তার চোখে ছিল একটা বোঝার আভাস, যেন তিনি নিজের ভুলটা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তিনি শান্তভাবে বললেন, তুমি ঠিক বলেছ, আমি মাঝে মাঝে নিজের ভেতরের দুর্বলতাকে সামলাতে পারি না। আমি বললাম, আপনি কখনো চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে থেকে। আমি চাই এই সংসারটা শান্তিপূর্ণ থাকুক। সেদিন রাখে আমি ডায়েরিতে লিখে রাখলাম, মানুষ যত কাছেরই হোক, তখনই তার আচরণ আমাদের মানসিক সুরক্ষা বা আত্মসম্মানের দিকে আঘাত করে। তখন তাকে বিনয়ের সঙ্গে সীমারেখা মনে করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। বোঝামানিক সবকিছু মেনে নেওয়া নয়, বরং সম্পর্কের ভারসাম্য তৈরি করা। সীমারেখা স্পষ্ট করার পর থেকে বাড়ির পরিবেশে এক ধরনের ভারসাম্য ফিরে এসেছে। শ্বশুরমশাই আগের মতো অতটা কাছাকাছি আসেন না, তবে তার ব্যবহারে কৃতজ্ঞতা ও পরিণতির ছাপ স্পষ্ট। আমি বুঝতে পারি তার ভেতরে কোনো পরিবর্তন শুরু হয়েছে। হয়তো তিনি নিজেকে প্রশ্ন করছেন, হয়তো আত্মসমালোচনার ভেতর দিয়ে নতুনভাবে নিজেকে চিনছেন। আমি নিজের ভিতরেও এক ধরনের মানসিক স্থিতি অনুভব করি। কোনো সম্পর্ককে সম্মান দিয়ে সীমাবদ্ধ করার ক্ষমতা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। আমি এখন নিজেকে আর শুধুই এক পুতুলের মতো অনুভব করি না। আমি একজন নারী, একজন স্ত্রীর পাশাপাশি একজন সচেতন মানুষ, যে সম্পর্কের ভারসাম্য বুঝতে শিখেছে। সেই সময় থেকেই আমি পরিবারকে আরও কাছ থেকে জড়াতে শুরু করি। আমার দেবর ফাহিম ছিল সবসময় আন্তরিক। ওর সঙ্গে একদিন বসে পরিকল্পনা করলাম। শ্বশুরমশায় মানসিক চাপে কিছুটা ভারমুক্তি আনার জন্য আমরা কিছু পরিবার ভিত্তিক কার্যক্রম শুরু করব। যেমন প্রতি শুক্রবার বিকেলে সবাই মিলে গল্প, আড্ডা বা পুরনো অ্যালবাম দেখার আয়োজন করব। প্রথম শুক্রবার বিকেলে আমরা ড্রয়িং রুমে সবাই মিলে বসি। আমি শ্বশুরমশাইকে বলি, আব্বু, আপনি তো আমাদের পারিবারিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। আজকে আপনি বলুন আপনার কলেজের দিনগুলোর স্মৃতি। উনি একটু অবাক হলেও হাসলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন ছাত্র জীবন, কষ্টের দিন, ভালোবাসার চিঠি, শাশুড়ির সঙ্গে প্রথম দেখা। সবকিছু সেই গল্প বলার সময় তার চোখে এক অন্যরকম উচ্ছ্বাস দেখি। সেদিনের পর থেকে আমি বুঝতে পারি শ্বশুর মশাইয়ের জীবনে যা ছিল একাকিত্ব আর অন্ধকার, সেখানে এখন আলো ফোটাতে শুরু করেছে। এই পরিবারের মধ্যে নিজের গুরুত্ব খুঁজে পেয়ে তার দৃষ্টিতে একটা প্রশান্তি এসেছে, যেটা আমাকে আর অস্বস্তি দেয় না এবং সম্পর্কের গভীরতায় শ্রদ্ধা তৈরি করে। আমার স্বামী জাকিরুল এই পরিবর্তন লক্ষ্য করছিল। এক সন্ধ্যায় হালকা কথার মাঝে সে বলে ওঠে, তুমি জানো, বাবাকে অনেক দিন পর হাসতে দেখলাম। তোমার উপস্থিতি আসলে আমাদের পরিবারে এই শান্তির বাতাস নিয়ে এসেছে। আমি মুচকি হেসে বললাম, সবাই মিলে পাশে থাকলে একাকিত্ব কেটে যায়। রাতে ডায়েরিতে লিখি পরিবারের প্রতিটি সম্পর্ক,
যতক্ষণ বোঝা আপনার সম্মানের ভিতে দাঁড়িয়ে থাকে ততক্ষণে সেটি টিকে থাকে দীর্ঘস্থায়ী আর নির্ভরতার মতো। আমরা সবাই মানুষ, ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল থেকে নতুন কিছু তৈরি করাই হলো প্রকৃত বুদ্ধিমত্তা। সবকিছু যখন ধীরে ধীরে স্থির হয়ে আসছিল তখনই হঠাৎ এক পুরনো চিঠি আমার হাতে এসে পড়ে, যা আবারও আমার জীবনে এক নতুন ধাক্কা এনে দেয়া। ঘটনা ছিল এমন, আমি স্টোর রুম পরিষ্কার করছিলাম। পরিবারের কিছু পুরনো জিনিসপত্র গোছানোর জন্য সেখানেই একটা কাঠির বাক্সে পুরনো চিঠিপত্র রাখা ছিল। বাক্সে ধুলো জমে থাকলেও কাগজগুলো বেশ যত্নে রাখা ছিল। বোঝা যাচ্ছিল এগুলো মূল্যবান স্মৃতির অংশ। হঠাৎই একটা খামেমোড়া চিঠির উপরে আমার শাশুড়ির নাম আর পাশে ছোট করে লেখা একান্ত ব্যক্তিগত শব্দ। দুটি চোখে পড়ে কৌতূহল দমাতে না পেরে আমি খাম খুলে চিঠিটা বের করি। কাগজটা ছিল কিছুটা বিবর্ণ, কিন্তু লেখাগুলো স্পষ্ট। চিঠির ভাষা ছিল আবেগময় এবং ভেতরে লুকানো ছিল গভীর দ্বন্দ্ব। চিঠিতে শাশুড়ি লিখেছিলেন, তুমি আমার স্বামী, অথচ মাঝে মাঝে তোমার চোখে এমন এক আকাঙ্ক্ষা দেখি যা আমার নয়। তুমি আমার পাশে থেকেও যেন অন্য কারো জন্য ব্যাকুল। আমি বুঝে গেছি এই দৃষ্টিটা শুধু ভালোবাসার নয়, দায়িত্ব আর সীমারেখা ভুলে যাওয়া শুরু। চিঠির এই ভাষা আমাকে চমকে দেয়। এতদিন ধরে আমি যা ভাবছিলাম তার অনেকটাই সত্য প্রমাণিত হল। এই একখানা কাগজে শ্বশুর মশাইয়ের আচরণ আজকের তৈরি নয়, বরং সেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বহুদিনের জমে থাকা ক্ষত আমার শাশুড়ি হয়তো অনেকটা বোঝার চেষ্টা করেছেন, তাকে সামলানোর চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত একা লড়েছেন নিজের মানসিক যুদ্ধে। এই চিঠি আমার হৃদয়ে এক ধরনের ভার অনুভব করায় আমার শ্বশুরমশায়ের উপর রাগ অনুভব করিনি, বরং একটা দীর্ঘশ্বাস ফেলেছিলাম, যেন তার অতীতের কিছু পাপ তিনি নিজেই বোঝার আগেই বহু কিছু হারিয়ে ফেলেছেন। আমি জানি এই চিঠি প্রকাশ করলেই পুরো পরিবারের ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তাই সিদ্ধান্ত নিয়ে এটি কাউকে দেখাব না। তবে নিজের ভেতরে রাখব যেন ভুল না হয়। ভবিষ্যতে সম্পর্ক তৈরি করতে গিয়ে পরদিন দুপুরে শ্বশুরমশাই যখন বারান্দায় বসেছিলেন, আমি একটু দূরে বসে তাকে দেখছিলাম। তার চোখে আজও সেই নিঃসঙ্গতা, কিন্তু একই সাথে ছিল একরকম আত্মসমালোচনার আভাস। আমি তাকে আর প্রশ্ন করিনি, কারণ আমি এখন সব বুঝি। আমাদের মাঝখানে একটা নীরব বোঝাপড়া তৈরি হয়েছে, যেখানে কেউ কিছু বলে না, কিন্তু উবুঝেই জানে কোনো পথে যাওয়া উচিত নয়। সেদিন রাতে ডায়েরিতে লিখলাম, কখনো কখনো কিছু সত্য আমাদের ব্যথিত করে, কিন্তু সেই সত্যই আমাদের ভেতরের চোখ খুলে দেয়া। সম্পর্কটিকে রাখার জন্য শুধু ভালোবাসা নয়, দরকার আত্মসম্মান, ক্ষমাশীলতা আর সীমারেখার স্পষ্টতা। পুরনো চিঠির রহস্য আমাদের পরিবারের মধ্যে নতুন এক চুপচাপ পরিবর্তনের সূচনা করেছিল। শায়রুমা হিসেবে আমি বুঝতে পারছিলাম অতীতের ব্যথা আর ভুল বোঝাবুঝি ছায়া এখনও পুরোপুরি মুছে যায়নি। কিন্তু সেই সব কিছু জানার পর আমাদের সবার সামনে একটা নতুন সুযোগ এসেছে ভবিষ্যতের পথ সুগম করার। পরিবারের সবাই মিলিত হয় একটি জরুরি আলোচনার জন্য। আয়োজনে ছিলেন আমার স্বামী জাকিরুল, দেবর ফাহিম, শ্বশুরমশাই ইয়াসিরুল, আমি নিজে আর শ্বশুরের নিকট কিছু ঘনিষ্ঠ আত্মীয়। আলোচনার শুরুতে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ তারা সবাই এক বিষয়গুলো নিয়ে খোলাখুলিভাবে কথা বলার জন্য প্রস্তুত। জাকিরুল বলেন, আমরা সবাই চাই এই সংসার সুখী হোক আর শ্বশুরমশাই যেন একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারেন। এজন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। ফাহিম যোগ করেন, আসলে একা একা কেউ বড় পরিবর্তন আনা কঠিন, তাই সবাই মিলে থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব। শ্বশুরমশাই নিজেও স্বীকার করেন, আমি অনেক ভুল করেছি, কিন্তু এখন বুঝেছি সবার পাশে থেকে একটা সুস্থ সম্পর্ক গড়াই সবচেয়ে বড় কাজ। আলোচনার শেষে সবাই সিদ্ধান্ত নেয়া, পরিবারের সবাই মিলেমিশে শ্বশুরমশাইয়ের জন্য নিয়মিত সময় দেবেন, তার শখের কাজগুলোতে তাকে উৎসাহিত করবেন এবং পরিবারের সবাই একে অপরের মনোভাব বুঝতে আরও সচেতন হবেন। এই সিদ্ধান্তের পর আমার মনে হয় আমরা কেবল একটি সম্পর্ক নয়, একটি পরিবার হিসেবে নতুন এক অধ্যায় শুরু করছি। আমার নিজের দায়িত্বও বেড়ে গেছে, শ্বশুরমশাইয়ের সঠিক দিক নির্দেশনায় সাহায্য করা এবং সংসারের শান্তি বজায় রাখা। রাতের ডায়েরিতে লিখলাম, পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, বরং বোঝাপড়া, শ্রদ্ধা আর সহানুভূতির এক জটিল জালে বাঁধা সম্পর্ক, যেখান থেকে শুরু হয় সত্যিকারের শান্তি ও ভালোবাসা। পুরো পরিবার যখন একসঙ্গে বসে বসে নতুন জীবনের পরিকল্পনা করছিল, তখন আমি বুঝতে পারলাম সত্য উদ্ঘাটন হওয়া মানেই শেষ নয়, বরং নতুন শুরু। আমাদের প্রতিটি সদস্যের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। শ্বশুর মশাইয়ের অন্তর্মুখী যন্ত্রণার পেছনে লুকানো বাস্তবতা বুঝে আমরা তাকে আরও ভালোভাবে বুঝতে শিখেছি।
আজ আমরা বুঝেছি মানুষ কখনো কখনো নিজেদের কষ্ট ও একাকিত্বকে অন্যরকমভাবে প্রকাশ করে যা পাশে থাকা মানুষদের বিভ্রান্ত করতে পারে। তাই বোঝাপড়া শ্রদ্ধার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা খুব জরুরি। আমার স্বামী জাকিরুল আমাকে ধরেও বলল, তুমি আমাদের পরিবারের আলো, তোমার সাহসিকতা ও সংবেদনশীলতা আমাদের সবাইকে একত্রিত করেছে। আমি কেঁদে উঠলাম, কিন্তু সেই কান্না ছিল মুক্তির সুর। এবার থেকে আমরা সবাই একে ব্যাপারে প্রতি আরও যত্নবান হবার প্রতিজ্ঞা করলাম। আমার শ্বশুরমশাই নিয়মিত পরিবারের সঙ্গে সময় কাটাবেন। আমরা তাকে বুঝতে চেষ্টা করব, আর তিনি নিজের অসুস্থতার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা শিখেছি যে কোনো সম্পর্কের মূলে থাকে সম্মান, ধৈর্য আর ভালোবাসা। শেষে আমি ডায়েরিতে লিখলাম, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল বোঝাপড়া ও সহানুভূতি। পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়, এটি হৃদয়ের বন্ধন, যেখানে ভুল বোঝাবুঝি দূর করে ভালোবাসার সম্মান দিয়ে সম্পর্কটিকে থাকে। আজ আমি শিখেছি কোনো রহস্য বা অদ্ভুত আচরণ যদি ভালোবাসার নামে হয়, তবে তা গ্রহণ করার আগে বুঝতে হবে কোথায় রেখেছি আমাদের সীমা ও আত্মসম্মান। বন্ধুরা, গল্পের শেষ প্রান্তে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের জীবনে প্রতিটি সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতা। কঠিন সময়েও যদি আমরা সাহসিকতার সঙ্গে মুখোমুখি হই, নিজেদের সীমা বজায় রাখে এবং পারস্পরিক বোঝাপড়া করেই, তাহলে যে কোনো সংকটই পেরিয়ে যাওয়া সম্ভব। ভালোবাসার সত্যি রূপ শুধু আবেগ নয়, বরং সেটি হলো একে অপরের অধিকার এবং সম্মান বজায় রাখা। বন্ধুরা, প্রতিদিন তোমরা এরকম নতুন গল্প পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।